আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মল্ট ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি করব। ভিনেগার কি? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এই ভিনেগার প্রস্তুতির জন্য আমরা মূলনীতিতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আখ বা খেজুরের রসে 16 থেকে প্রায় 20% সুক্রোজ চিনি থাকে এবং এই সুক্রোজ চিনির মধ্যে আমরা যদি মল্ট এক্সট্রাক্ট মল্ট এক্সট্রাক্ট বা ওর সাথে কি করতে হবে ইস্ট যদি যোগ করা হয় তাহলে এই মল্ট এক্সট্রাক্ট এবং এক্স থেকে দুই ধরনের এনজাইম নির্গত হয়। একটা হচ্ছে ইনভার্টেস নামক এনজাইম ও জাইমেস নামক এনজাইম নির্গত হয়। এই জাইমেস ইনভার্টেস এবং জাইমেস নামের এনজাইমটা নির্গত হলো সেটা এই যদি আমরা আখ বা খেজুরের রস আছে সেটার কি ঘটাবে? ফার্মেন্টেশন ঘটাবে। এবং এই ফার্মেন্টেশন ঘটানো হলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানে ইথানল তৈরি হয়। এই ইথানল যে তৈরি হবে সেই ইথানলকে আমরা যদি মাইক্রোডার্মা অ্যাসিডি কিংবা হচ্ছে অ্যাসিডোভেক্টর বা এই যে ব্যাকটেরিয়াটা আছে সেটা মাইক্রোডার্মা অ্যাসিডি এবং অ্যাসিডোভেক্টর নামক ব্যাকটেরিয়ার সাহায্যে অক্সিজেনের সাথে জারিত হয়ে এটা অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তরিত হয়। তার মানে সর্বশেষ আমাদের মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিডোভেক্টর তুমি যেটাই দেখো অ্যাসিডোভেক্টর নামক ব্যাকটেরিয়ার সাহায্যে অক্সিজেনের সাথে জারিত হয়ে এই ইথানলটা কিসে কনভার্ট হয়? ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হয়। এই যে ইথানোয়িক অ্যাসিডটা পাবো সেই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই আমরা মূলত কি বলি? কি বলা হয়? ভিনেগার বলা হয়। তো আমরা ভিনেগার প্রস্তুতির মূলনীতিটা কি? আখ বা খেজুরের রসে 16 থেকে 20% তোমার সুক্রোজ চিনি থাকে। এই আখ বা খেজুরের রসের মধ্যে আমরা মল্ট এক্সট্রাক্ট পাবো। অবশ্যই এখানে প্রসিডিউর থাকবে। আমরা যদি মল্ট এবং ইস্টের যোগ করি সেই মল্ট এবং ইস্ট থেকে আমাদের নির্গত হবে ইনভার্টেস নামক এবং জাইমেস নামক এনজাইম নির্গত হয়। এই ইনভার্টেস এবং জাইমেস নামক এনজাইম এই যে সুক্রোজ চিনিটা আছে সেটাকে ভেঙে তোমাকে ফার্মেন্টেশন ঘটাবে এবং ধাপে ধাপে সেখানে মূলত হচ্ছে প্রথমে তোমার ইনভার্টেস এনজাইমের ক্রিয়ায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে এবং এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আবার জাইমেস নামক এনজাইমের ক্রিয়ায় সেটা তৈরি হয়ে যাবে তোমার ইথানলে। এরপরে ইথানলকে আমরা মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিডোভেক্টরের সাহায্যে কিসে কনভার্ট করতে পারবো? ইথানিক অ্যাসিড কনভার্ট করতে পারবো। এই ইথানিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই বলা হয় হচ্ছে আমাদের ভিনেগার। এখন আমরা মূলনীতি মূলনীতিটা এতটুকুই যদি মূলনীতি আসে। এখন আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমাকে কী নিতে হবে? প্রয়োজনীয় বিষয়বস্তুর মধ্যে প্রয়োজনীয় একটা এক্সপেরিমেন্ট করার জন্য তোমার প্রয়োজনীয় বস্তু লাগবে। 1 নম্বরে তোমাকে অবশ্যই কী নিতে হবে? খেজুরের বা আখের রস। এটা ছাড়া তো আর তুমি পরীক্ষাটা করতে পারতেছো না। 2 তোমাকে অবশ্যই কী যোগ করতে হতেছে? ইস্ট যোগ করতে হচ্ছে। তাহলে ইস্ট নিতে হবে এবং ইস্ট ও মল্ট এক্সট্রাক্ট নিতে হবে। তারপরে তুমি এই খেজুর ফার্মেন্টেশন ঘটাবে সেটা ঠিক আছে। এখন এইটা নেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে। আমাকে এখানে উপাদান হিসেবে অ্যামোনিয়াম সালফেট নিতে হবে। অ্যামোনিয়াম সালফেট এবং হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট নিতে হবে। এর কারণ হচ্ছে এই অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট মূলত হচ্ছে ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার পরে এখন আমরা কি করবো? এক্সপেরিমেন্টটা শুরু করবো। এক্সপেরিমেন্ট শুরু করার জন্য প্রথমে আমরা কি করলাম? ধরো আমাদের কাছে পরীক্ষার পদ্ধতি প্রথম স্তরে আমাকে মূলত ইথানল তৈরি করতে হবে বা অ্যালকোহল তৈরি করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে করতে হবে কি? অ্যালকোহল তৈরি। অ্যালকোহল তৈরি করবো কিভাবে? অ্যালকোহল তৈরি করার জন্য আখ বা যে খেজুরের রসটাকে আমরা নিয়েছিলাম সে আখ বা খেজুরের রসে আমি জাস্ট শুধু বিক্রিয়াগুলো দেখাইলাম, তোমরা বই থেকে এটা একটু করে নিবা। আখ বা খেজুরের রসকে তোমাকে প্রথমে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করার পরে তুমি এটাকে শীতল করে 37°C তাপমাত্রায় আবার আমরা প্রথমে কেন এটাকে উত্তপ্ত করতে হবে? বয়েলিং কেন করতে হবে? উত্তপ্ত করতে হবে কত মিনিট? আখ বা খেজুরের রসকে 20 মিনিটের মতো। উত্তপ্ত করার কারণে এখানে আমাদের অণুজীবগুলো মারা যাবে। এই অণুজীবগুলো মারা গেল। অণুজীব মারা যাবে। এরপরে আমরা 37°C তাপমাত্রায় শীতল করব। 37°C তাপমাত্রায় শীতল করা হলে তখন তার মধ্যে আমরা কি করব? ইস্ট যোগ করে দেব এবং মল্ট এক্সট্রাক্ট যোগ করে দেব।
এই ইস্ট বা মল্ট এস্টার যদি যোগ করা হয় তখন এটা এই ইস্ট এবং মল্ট এস্টার থেকে ইস্ট থেকে মূলত হচ্ছে ইনভার্টেজ নামক এনজাইম বের হবে। ইনভার্টেজ ও জাইমেস নামক এনজাইম বের হবে। এই ইনভার্টেজ ও জাইমেস এনজাইমটা কি করে, আমাদের যে সুক্রোজ চিনিটা থাকে সেই সুক্রোজ চিনিটাকে অর্থাৎ C12O22 ও H22O11 এই সুক্রোজ চিনিটাকে ইনভার্টেজ এনজাইম H2O ইনভার্টেজ এনজাইম এর ক্রিয়ায় আমাদের দুইটা গ্লুকোজ O6 আবার C6H12O6 গ্লুকোজ ফ্রুক্টোজ সমবায় তৈরি হবে। এইখানে যে চিনিটা তৈরি হয় এটা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হয়। এটাকে অনেক সময় আমরা ইনভার্টেড চিনিও বলি। এটাকে কি বলা হয়? ইনভার্টেড চিনি। এখন ধরো তোমার ইনভার্টেড চিনি তৈরি হয়ে গেল। এখন এই দ্রবণটাকে যখন 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দীর্ঘ সময় রেখে দেওয়া হবে তখন এই গ্লুকোজ যে আমাদের তৈরি হলো C6H12O6 এই গ্লুকোজটা তোমার হচ্ছে কি ঘটাবে, জাইমেস নামক এনজাইমের প্রভাবে, এই জাইমেস নামক এনজাইমের প্রভাবে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা মূলত হচ্ছে ইথানলে কনভার্ট হবে। আমি সমতা বললাম না, H2O5OH এবং সাথে তৈরি হবে তোমার কার্বন ডাই অক্সাইড। এই যে তোমার ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এই অবস্থায় আমরা বিক্রিয়ার যে আমাদের পাত্রটা থাকবে সেই পাত্রটা কিছুটা ফাঁকা করে দিব, যাতে কি করতে পারে, যাতে হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডটা পুরো চলে যেতে পারবে। দ্বিতীয় ধাপে আমাকে কি করতে হবে, দ্বিতীয় ধাপে হচ্ছে এই যে আমরা ইথানলটাকে তৈরি করলাম, এই ইথানলটাকে মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোভেক্টর নামক বিশেষ সহযোগিতায় C2H5OH এই ইথানলটাকে অক্সিজেন দ্বারা জারিত করতে হবে। কোনটার উপস্থিতিতে? মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোভেক্টর। এখানে দুইটা কাজ করে, একটা হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোভেক্টর। মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোভেক্টর। তাহলে মাইক্রোডার্মা অ্যাসিটি এটার প্রভাবে এটা কিসে কনভার্ট হবে? CH3COOH ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। অথবা তুমি এখানে লিখতে পারো C2H5 মাইক্রোডার্মা অ্যাসিডের পরিবর্তে অ্যাসিটোভেক্টর। তো সেই ক্ষেত্রে এটা তৈরি হবে কি? ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, সেটাকে আমরা কি বলি? ইথানল। তাহলে তোমার এখানে যদি পরীক্ষাটা পুরোটা আসে, মূলনীতি, পুরো প্রসিডিউর, প্রয়োজনীয় জিনিসপত্র, যন্ত্রপাতি, প্রসিডিউরটা কি? তুমি প্রথমেই আখ বা খেজুরের রস নিবা, তাকে উত্তপ্ত করবা। উত্তপ্ত করার পরে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার নিয়ে আসতে হবে। তখন আমরা ইস্ট এবং মল্ট এস্টার যোগ করব এবং দীর্ঘ সময় রেখে দিলে এই ইস্ট থেকে জাইমেস এবং ইনভার্টেজ নামক দুটো এনজাইম বের হবে। এই ইনভার্টেজ এবং জাইমেস নামক এনজাইমের ক্রিয়ায় প্রথমে সুক্রোজ, ইনভার্টেড চিনি অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণ তৈরি হবে এবং সেখানে জাইমেস এনজাইমের ক্রিয়ায় মূলত হচ্ছে এটা ইথানল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। এখন আমি পাত্রের মুখটা হালকা খুলে দিব যাতে কার্বন ডাই অক্সাইডটা পুড়ে চলে যেতে পারে। এরপরে ইথানলকে মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিটোভেক্টর নামক ব্যাকটেরিয়ার প্রভাবে সহযোগিতায় অক্সিজেন দ্বারা জারিত করে আমরা ইথানোয়িক অ্যাসিড তৈরি করব। এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার। এখন এখানে ইথানল তৈরি করা শেষ। এরপরে ইথানল তৈরি করার পরে আমরা এই যে ইথানলটা তৈরি করলাম সেই ইথানলটাকে ব্যবহার করার জন্য কি করতে হবে? ইথানলটাকে ব্যবহার করার জন্য প্রস্তুতিকরণ এরকম একটা বিষয় আমাকে লিখতে হবে। কারণ ইথানলের মধ্যে তো মাইক্রোডার্মা অ্যাসিডি বা অ্যাসিটোভেক্টর নামক ব্যাকটেরিয়া থাকে। এর জন্য একে আবার আমাকে কি করতে হবে? উত্তপ্ত করে ওই ব্যাকটেরিয়াগুলোকে মারতে হবে। উত্তপ্ত করে কাকে মারতে হবে? ব্যাকটেরিয়া মারতে হবে। ব্যাকটেরিয়াগুলো যাতে কি হয়? মরে যায়, এই কাজটা আমাকে করতে হবে। এখন ধরো আমি একটা ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। দেখুন ইথানোয়িক অ্যাসিডটা কিভাবে জীবাণুটাকে মারবে। ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ মূলত হচ্ছে ইথানয়েড আয়ন এবং হচ্ছে H+ আয়ন তৈরি করে। এই যে জীবিত ব্যাকটেরিয়াগুলো যদি আমি খাবার দিয়ে তৈরি করব, সেই খাবারের মধ্যে যদি জীবিত ব্যাকটেরিয়া থাকে বা জীবিত ব্যাকটেরিয়া আসে, তাহলে এই H+ জীবিত ব্যাকটেরিয়াগুলোকে মৃত ব্যাকটেরিয়ায় কনভার্ট করে ফেলবে বা মৃত ব্যাকটেরিয়া বলতে ওকে মেরে ফেলবে। তো এই হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের কি বলা হয় যে
পুরো প্রসিডিউরটা কিভাবে আমরা কি বল মাইক্রোডার্মা অ্যাসিটোবেক্টরের মাধ্যমে বা মল্ট ভিনেগার পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করব, দ্বিতীয় ধাপে আমরা সেটাকে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করব, তারপরে সেই ইথানোয়িক অ্যাসিডটাকে আমরা খাদ্য সংরক্ষণে ব্যবহার করতে পারবো। তোমাদের এই পঞ্চম অধ্যায়ের এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই বিক্রিয়াগুলো ভালোভাবে একটু আয়ত্ত করবো এবং পরীক্ষা আসলে যেন এটা তোমরা দিতে পারো। আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।